দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন। আর এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মাস পূর্ণ হল গতকাল রবিবার। ভঙ্গুর অর্থনীতি ও বিধ্বস্ত একটি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া সরকারের সফলতা ব্যর্থতা মূল্যায়নের সময় এখনো হয়নি। তারপরও মাত্র এক মাসে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কয়েকটি সাহসী সিদ্ধান্ত নতুন করে স্বপ্ন বুনছে প্রায় হতাশ হয়ে পড়া জনগণের। আলোচনার শুরুতে আমি শরীফুজ্জামান শরীফ ভাই, এই অন্তর্বর্তী সরকার আসার পর বেশ কয়েকটি তারা সিদ্ধান্ত নিয়েছে সংস্কারের ক্ষেত্রে। এক্ষেত্রে অনেক বিষয় রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে অর্থনৈতিক চিত্র তুলে আনতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এই সরকার আসার পরে যে এক মাসে তাদের এই যে বেশ কিছু সিদ্ধান্ত এবং সেগুলো সংস্কারের হাত দেয়া কাজ শুরু করে, এই বিষয়ে আপনার কাছে আমি আসলে আলোচনা শুরুটা আপনাকে দিয়ে করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, আমার সাথের আলোচক মোশাররফ ভাইকে শুভেচ্ছা। আমার কথা যেটা বলতে চাই তা আপনি শুরুই করে দিয়েছেন। মাত্র এক মাস, 30 দিন, 30টা দিন, পুরো 30 দিনই তারা কাজ করতেও পারেননি। এর মধ্যে কয়েকদিন আবার কর্মদিবস ছিল না, 30টা ছুটিও ছিল। তো এর মধ্যে তারা যাত্রা শুরু করেছে। অনেকগুলো চ্যালেঞ্জ তাদের সামনে আছে। একটা বিধ্বস্ত পরিবেশ, বিধ্বস্ত সময় এবং দীর্ঘদিনের যে রক্তক্ষরণ আমাদের রাজনীতির, অর্থনীতির, সামাজিক জীবনে, তার ভেতর থেকে কাজটা শুরু করা এটি খুব গুরুত্বপূর্ণ। তারা এরকমের একটা পরিস্থিতিতে সাহস করে দায়িত্বটা নিয়েছেন এবং এই একেবারে বিক্ষুব্ধ সাগরের মধ্যে অনেকটা চালচুলোহীনভাবে তারা যাত্রাটা শুরু করেছেন এবং ইতিমধ্যেই কতগুলো জায়গায় আমরা একটু হলেও পরিবর্তনটা দেখছি। আমাদের ইকোনমির একটা বড় জায়গায় আমাদের রিজার্ভের যে জায়গাটা, এটা কিন্তু একেবারেই খারাপের দিকে যাচ্ছিল এবং আমরা বিদেশিদের কাছ থেকে লোনের জন্য যেভাবে যে দাবিটা আমরা করেছি যে আমাদের ইকোনমি এত বড় হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দেখেছি যে IMF এর পেছনে পেছনে আগের সরকার কিভাবে একেবারে অল্প কয়টা টাকার জন্য তারা কিভাবে ঘুরে বেরিয়েছে। প্রধানমন্ত্রী চীনে গেছেন এবং অনেক ঢাক ঢোল পিটিয়ে যে আমরা চীনের কাছ থেকে বিরাট সহযোগিতা নেব, কিন্তু খুবই অপমানজনকভাবে সামান্য কয়টি টাকা আমরা পেয়েছি। এই সময়কালে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই জায়গাটা আমরা দেখছি, বিশেষ করে প্রবাসীরা তারা একটা আস্থার জায়গা অর্জন করতে পেরেছে বাংলাদেশ, এবং ইতিমধ্যেই বাংলাদেশে তারা আর্থিকভাবে তাদের যে রেমিটেন্স, বৈধ উপায়ে রেমিটেন্সের সংখ্যা এবং পরিমাণটা বাড়ছে। আমি গত কয়েকদিন ধরে আমরা বলছি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা যাচ্ছেন, 7জন সদস্য নিয়ে যাচ্ছেন, অথচ এর আগে আমরা দেখেছি যে বিশাল বহর, মনে হয় যেন কয়েক গ্রামের মানুষ নিয়ে আপনি যাচ্ছেন এবং একটা বিলাসী ভ্রমণ, একটা আনন্দ করার জন্য। এই যে মেসেজটা, এর ভেতর থেকে আপনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা কমিশনের কথা বলেছেন। তারা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এখানে জ্বালানির দাম বৃদ্ধির ক্ষেত্রে যে নিয়মটা করা হয়েছিল, যে আইনটি ছিল, তার আগে গণশুনানি, এবং অনেকগুলো গণশুনানিতে আমরা নিজেরাও অংশগ্রহণ করছি BRC-তে। সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল কোনো গণশুনানি ছাড়া, কোনো যৌক্তিক কারণ প্রদর্শন ছাড়া সে জ্বালানির দাম বাড়াতে পারবে, সেটি রহিত হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই এই ধরনের কতগুলো উদ্যোগ আমরা দেখছি। এগুলো আমাদের এই গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, তার স্বপ্ন পূরণের জায়গায় কতগুলো প্রতিক্রিয়া। আমি মনে করি যে আপনি রাতারাতি সবকিছু পাল্টে ফেলতে পারবেন না, তবে আপনার কাছ থেকে আমি মেসেজটা জানতে চাই যে আপনার ইচ্ছাটা আছে। এখন পর্যন্ত আমরা সেই জায়গাগুলোতে দেখছি। একই সাথে আমি বলতে চাই যে এই সময়কালে কতগুলো জায়গা, দুঃখজনক কতগুলো ঘটনাও আছে, যে জায়গাগুলোতে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গাটা বড় মনে হয়। আপনার আইন শৃঙ্খলার অবস্থা
এখন পর্যন্ত আমরা স্বাভাবিক জায়গায় আনতে পারিনি। আমাদের এইখানে দেখছি যে এটি সরকার না, শুধু পুরো সোসাইটির জন্য, এবং সরকারের এককভাবে এই চেষ্টাটা সফল হবে না যদি জনগণ সহযোগিতা না করে। কি আপনি দেখছেন যে আমাদের কম্বিং অপারেশন হচ্ছে, যৌথ বাহিনীর অপারেশন হচ্ছে, আমাদের কিন্তু এই যে গণ অভ্যুত্থানের সময় প্রায় 2000 সরকারি পুলিশের অস্ত্র সেটা বেহাত হয়ে গেছে এবং প্রায় 3 লাখ গুলি। এটি আমাদের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শুধুমাত্র সরকারের উপরে দায়িত্ব দিলে হবে না, নাগরিকদেরকে সহযোগিতা করতে হবে। আপনি বিভিন্ন জায়গায় আমরা শিক্ষকদের উপরে যে ঘটনাগুলো ঘটছে, যদিও ইতিমধ্যেই সেটি কিছুটা কমে এসেছে, এটি একটু স্বস্তির দিক। আমি মনে করি যে এই জায়গাটায় সরকারের কঠোরতা দরকার। সরকার নিন্দা করবে, সরকার উদ্বেগ প্রকাশ করবে, এটি নাগরিকরা করবে, সরকার দৃঢ়তা অবলম্বন। আমি একটু এই জায়গাটা আপনার থামি যে কঠোরতা জায়গা থেকে আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে আসতে চাই। মোশাররফ ভাই, যে চ্যালেঞ্জের বিষয়গুলো বললেন আমাদের আইন শৃঙ্খলা, পাশাপাশি এই যে বিভিন্ন সরকার যে পদক্ষেপ নিয়েছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এই বিষয়গুলো পাশাপাশি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রী যে ঘোষণা দিয়েছে পাচার করা অর্থ ফেরত যে টাস্ক ফোর্স গঠন, সব মিলিয়ে চ্যালেঞ্জটা আসলে কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক শরীফ এবং বাংলাভিশন দর্শক শ্রোতা। আসলে একটা যে আমাদের একটা যে বিরাট একটা বৈষম্য বাংলাদেশের সমাজ ব্যবস্থা ছিল, যার জন্য কিন্তু দীর্ঘদিনের একটা দাবি ছিল যে একটা রাষ্ট্র মেরামত। আপনি রাষ্ট্র মেরামত একটা খুব ব্রড টার্ম, কিন্তু এটার যদি আপনি বিশ্লেষণ করে আমাদের প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে গেছে, নগ্ন দলীয়করণ, অর্থনৈতিক অবস্থা আমাদের প্রচণ্ড ভঙ্গুর, আমাদের আর্থিক খাতকে চরমভাবে লুণ্ঠন করা হয়েছে। এই যে আইন শৃঙ্খলা আপনি যেটা বলছেন, যে একটা সভ্য সমাজে আপনার পুলিশ ছাড়া কিন্তু কল্পনাই করা যায় না, অথচ আপনি দেখেন সেই পুলিশ বাহিনীকে এমন বিগত আওয়ামী লীগ সরকার এমনভাবে নগ্ন দলীয়করণ করেছে যে তাদের নৈতিক মনোবলটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন যে কথা শরীফ বলেছে যে এখনো কিন্তু বাংলাদেশের যে পুলিশ, বিশেষ করে আমাদের যে থানা যারা আইন শৃঙ্খলা রক্ষাগুলি করে, তাদেরকে এখনো কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ করা যাচ্ছে না। অনেক থানাগুলি বিধ্বস্ত, সেগুলিকেও এখনো সংস্কার বা মেরামত ব্যবহার উপযোগী করা এখনো হয়নি। এক পাশাপাশি আপনি দেখবেন যে এই যে আন্দোলনের সর্বস্তরের মানুষ, ছাত্র জনতার সাথে যে একটি আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা কিন্তু এই সরকার একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এটা একটা বিরাট একটা সাথে আমি এটা ইতিবাচক জিনিসও আমি দেখি। আপনি দেখবেন এই সরকারের যে পদক্ষেপগুলিকে রাজনৈতিক দলগুলি কিন্তু মানে কোনো প্রশ্ন ছাড়াই সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি এই জিনিসটা তো লক্ষ্য করছেন। এইটা আমি মনে করি যে এদের জন্য একটি বিরাট ইতিবাচক দিক। আপনি যে কোনো সরকার যখন নির্বাচিত হয়ে আসে, সেই নির্বাচিত সরকারও কিন্তু আপনার নানা চ্যালেঞ্জের মুখে পড়ে, কিন্তু আমার মনে হয় তারা যে সংস্কার প্রকল্পগুলি গ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জের মাত্রাটা কিন্তু খুবই কম, মানে স্টেক হোল্ডাররা তাদের পক্ষ থেকে। সুতরাং আমি মনে করি তারা যে পদক্ষেপগুলি গ্রহণ, এগুলো দ্রুত গতিতে, এবং যেই কথাটি এখানে সর্বমহলে আলোচনা হচ্ছে, আপনি দেখেন এই সংস্কার একটা সমাজ ব্যবস্থা আমাদের দরকার, কিন্তু সেটারও কিন্তু একটা কৌশল আছে। যেমন আমরা জানি কখনো স্বল্প মেয়াদী, কখনো মধ্যমেয়াদী, কখনো দীর্ঘমেয়াদী। এই সরকার একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু তারা, আমরা যদি প্রত্যাশা করি যে টোটাল বাংলাদেশটাকে তারা সাজিয়ে দেবে ফুলের বাগানের মতো, সেটা তো সম্ভব না। সুতরাং প্রায়োরিটি অনুসারে তাদের ঠিক করা উচিত যে কোন জিনিসগুলি তারা আগে করবে। যেমন খুবই চমৎকার করেছে আর্থিক খাত আমাদের, কারণ আর্থিক খাত আপনি যদি আমাদের যদি ব্যবসা বাণিজ্য আমাদের সচল না হয়, আমাদের যদি বিনিয়োগ সচল না হয়, আমাদের যদি আর্থিক খাতগুলি যদি আজকে বুক থুবড়ে পড়ে, তাহলে টোটাল সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। আমি মনে করি এই ক্ষেত্রে চমৎকার একটি উদ্যোগ তারা নিয়েছে। পাশাপাশি যে জিনিসটি আমাদের করতে হবে, এই যে আপনি দেখেন এই সরকারকে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, এগুলি শুধু আপনার মুখরোচক লোক দেখানোর জন্য যে কারোর বিরুদ্ধে মামলা দিলাম অথবা গ্রেপ্তার, এটা না, এটা কার্যকরী একটা বিচারের আওতায় আনতে হবে। আপনি যদি এক্সাম্পল তৈরি না করতে পারেন, তাইলে ভবিষ্যতে কিন্তু আবার যারা আসবে তারাও কিন্তু এই ধরনের একটি পদক্ষেপ অথবা এই কর্মকাণ্ডে জড়ানোর মতো সাহস দেখাবে। যার জন্য আমরা মনে করি এক্সাম্পল, মানে হয়তো আপনি 5,000 লোকের পারবেন না, কিন্তু আপনি দৃষ্টান্ত যদি স্থাপন করতে পারেন না, অন্যায় করলে, অপরাধ করলে, লুণ্ঠন করলে তাদের এই পানিশমেন্টটা হওয়া যায়, এই ধরনের যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার মানে আমরা যারা নাগরিক আছি, রাজনৈতিক দলগুলি আছে, সামাজিক শক্তিগুলি আছে, আপনারা গণমাধ্যম আছে, তাইলে এই সরকারের প্রতি কিন্তু একটা আস্থা তৈরি হবে। অলরেডি হয়েছে, এটাকে আরো পাকাপোক্ত হবে। এক
আর পাশাপাশি আমি আরেকটা যে জিনিস মনে করি যে একটা দেশের রাজনীতি ছাড়া কিন্তু একটা সরকার চলতে পারে না। পাশাপাশি আমরা মনে করি যে এই সংস্কারের পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু চলমান রাখা উচিত। যে কথাটি শরীফ বলেছে, আপনার যদি রাজনৈতিক দলকে এর সাথে যদি আপনি সম্পৃক্ত না করতে পারেন, আপনি যদি সামাজিক শক্তিগুলিকে সম্পৃক্ত না করে, একা রাষ্ট্র মানে সরকারের যে মেকানিজম সেটা দিয়ে কিন্তু আপনি পারবেন না। এই যেমন আপনি দেখেন একটা যে কথাটা যে আমাদের আর্থিক আমি আসবো আপনার কাছে এই বিষয়ে, তার আগে একটু মুশাররফ যে বিষয়টা মুশাররফ বললেন যে রাজনৈতিক দলকে সম্পৃক্তকরণ এই ইসের সাথে, এটা আসলে কি প্রক্রিয়া বা কি উপায়ে, বা আপনি কি সাথে একমত কিনা? ধন্যবাদ। রাজনীতি ছাড়া একটা দেশ চলে না, এবং যত সংকটগুলো আমাদের সমাজে তৈরি হয়েছে রাজনীতি অনুপস্থিতির কারণে এই সংকটগুলো তৈরি হয়েছে। আমাদের পার্লামেন্ট, যে পার্লামেন্টের ভেতর থেকে একটা দেশ পরিচালিত হওয়ার কথা ছিল, সেই পার্লামেন্টটা হয়ে গেছিল এক দলীয় পার্লামেন্ট। তাদের কতগুলো সিলেক্টিভ কিছু লোকজন নিয়ে ভোট কেটে রাতের বেলায় ভোট দিয়ে, সুতরাং যেখানে রাজনীতি অনুপস্থিত থাকে সেই সমাজটা একটা বদ্ধ জলাশয়ে পরিণত হয়। এটি নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমাদের এখানে রাজনীতিতে নানা রকমের সমীকরণ আছে, প্রচেষ্টা আছে, বিরাজনীতিকরণেরও চেষ্টা আছে। আমরা এর আগে কিন্তু সেই জিনিসগুলো দেখেছি। আমরা মনে করি মোশাররফ ভাই যেটি বলেছেন যে আপনি রাজনীতিবিদদের আস্থায় নিতে পারাটা এই সরকারের জন্য যতগুলো শক্তির দিক আছে তার একটা শক্তির দিক হচ্ছে সমস্ত রাজনৈতিক দল যারা এই যে 15 বছরের একটা জগদ্দল পাথরকে বিদায় করার জন্য নিজের অবস্থান থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে অথবা কখনো ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করেছে। প্রত্যেকটা দলের, ছোট দল বড় দল, তাদের একটা কন্ট্রিবিউশন আছে, তাদের সবার সমর্থনটা আপনি পেয়েছেন। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে তাদের ওই যে আস্থাটা আপনার উপরে রেখেছে সেই আস্থাটা ধরে রাখার জন্য। শরীফ ভাই, একটু আমি প্রশ্ন যেহেতু চলে আসছে, মাথায় এসেছে প্রশ্ন, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বসছে, বৈঠক করছে, আর কিভাবে তাদের প্রথম জায়গাটা রাজনৈতিক দলগুলো আসলে কি বলতে চায় তাদের কাছ থেকে একেবারে খোলা মনে সেই কথাগুলো শোনা এবং সেই অনুযায়ী আপনাকে কর্ম পরিকল্পনাগুলো ঠিক করা। এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে যে আপনি যে মেরামতটা করতে চান, একটা ভবন পরিত্যক্ত অবস্থায় মালিক রেখে গেছে, সেই ভবনটার সংস্কার আপনি করতে চান, কয়তলা পর্যন্ত আপনি সংস্কার করবেন এবং কি কি করবেন, এই বিষয়টি যদি যারা সেখানে কাজটা করবে তাদেরকে আপনি যদি না জানান, আপনি মিস্ত্রি নিয়োগ করলেন, তাকে যদি না বলেন যে আমি এই কাজটা এইভাবে করতে চাই, আপনি তো সেভাবে সহযোগিতাটা পাবেন না, বা আপনার যে টার্গেটটা সেই টার্গেটটা ফুলফিল হবে না। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু এই পলিটিক্যাল সিস্টেমের মেইন স্টেক হোল্ডার এবং তারা জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের কর্মকাণ্ড কর্মসূচির মধ্য দিয়ে, সুতরাং পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাকে আস্থায় নিতে হলে তাদের সাথে আপনার ডায়ালগগুলোকে ওপেন রাখতে হবে। শুধুমাত্র তারা বলার পরে যে আপনি বসবেন না, তারা যেন তাদের কথাগুলো বলতে পারে। গতকালকে শিক্ষার্থীদের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে বৈঠক, আমার কাছে একটা বক্তব্য খুবই ভালো লেগেছে এবং হৃদয়ে স্পর্শ করে যাওয়ার মতো। তিনি শিক্ষার্থীদেরকে বলছেন, তোমরা আমাকে মাঝে মাঝে চিঠি লিখো, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। অর্থাৎ তিনি কিন্তু শুধু স্টেটসম্যান হিসাবে কথাটা বলছেন না, তিনি পরিবারের অভিভাবক হিসাবে কথাটা বলছেন যে তোমাদের মনে কি আছে সেটি আমাকে জানাও। অবশ্যই এই যে আহ্বানটা, এই আহ্বানটা আপনি পলিটিক্যাল পার্টির কাছেও আপনি বলবেন যে আপনারা কিভাবে চান। এবং আমি মনে করি যে যেহেতু রাজনৈতিক সরকারই হচ্ছে সমস্যা সমাধানের ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান, সুতরাং তাদের সাথে আপনার কথা বলার ক্ষেত্রে আপনার একটা রোড ম্যাপ থাকা দরকার। আপনি যখন স্কুলে আমরা যখন ভর্তি হতাম, আমাদের একটা সিলেবাস দেওয়া হতো, আমরা বুঝতে পারতাম যে এক বছরে আমাকে কতটুকু সময় পড়তে হবে। আমার 6টা গল্প, 7টা কবিতা, 8টা প্রবন্ধ আমি ঠিক করতে পারতাম যে আমাকে প্রতিদিন এই কয়েক ঘন্টা পড়তে হবে এটি কাভার করার জন্য। সুতরাং আপনি যদি সময়টা, আপনি যদি পেরিফেরিটা বলে দেন, হয়তো সেখানে 19-20 হতে পারে, তাহলে সুবিধাটা হয় কি রাজনৈতিক দলগুলোর মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ তৈরি হয় না। আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে আমাদের আলোচনার মধ্যে আমি গত কয়েকদিন ধরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আমরা শহরের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছি। আমি বেশ কয়েক বছর আগে আদিবাসীদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম দিনাজপুরে, আদিবাসী নারীদের,
তো মিডিয়া সংক্রান্ত একটা আলোচনা সভা, একজন সাঁওতাল কিষানি তিনি বলছেন যে আপনাদের কাছে আমরা বলে আমাদের কষ্টের কথা বলে লাভ কি, আমরা তো টেলিভিশন দেখি, সেখানে শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে এজেন্ডাগুলো সেইগুলো নিয়ে আপনারা কথা বলেন, প্রান্তিক মানুষের জীবন জীবিকা নিয়ে কথা বলেন না। আমি বলতে চাই যে আমাদের এই সময়কালে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের স্টাডি সার্কেল থেকে যে উত্থাপিত যে ইস্যুগুলো, আমাদের মাথার ইস্যুগুলো, সংবিধান থাকবে কি থাকবে না, নতুন করে লিখবো কি লিখবো না, এটি আপনি ডিবেট করেন। কিন্তু একই সাথে গত 15 বছর যে দাবিটা করার কারণে মানুষকে উপহাস করা হয়েছে, ঠাট্টা মস্করা করা হয়েছে দ্রব্যমূল্য, মানুষের জীবনে কিন্তু নাবিশ্বাস তুলেছে যে দ্রব্যমূল্য, সেটি নিয়ে আপনাকে অবশ্যই কথা বলতে হবে। গরিব মানুষ, তার অসংখ্য সমস্যা আছে। এই শহরেও অলরেডি অবস্থা পরিবর্তন হওয়ার পরেও অনেক মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা এখনো খুব খারাপ একটা অবস্থায় আছে, দ্রব্যমূল্য কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনাকে অবশ্যই এখান থেকে কি করবেন, আমি আবার বলি যে 2 দিন 5 দিন 10 দিনে আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন না, তবে মানুষের কাছে এই মেসেজটা দিতে হবে যে উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে। মানুষের এই সমস্যা তোলার পরে প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যে যেন না বলে যে আমার বাড়ির পিয়নেরই তো 400 কোটি টাকার মালিক। অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা, মানুষকে নিয়ে এই যে ঠাট্টা মস্করা করা, এটি কিন্তু মানুষকে ক্ষুব্ধ করে। আমি দেখতে চাই আপনি চা শ্রমিকের অবস্থা পরিবর্তনের জন্য আপনি একটা উদ্যোগ গ্রহণ করছেন, হয়তো পারছেন না, এবং এই মানুষগুলো যখন এই যে কৃষক সার নিয়ে যখন কথা বলবে, তখন যেন আপনি না বলেন যে ফ্যাসিস্টদেরকে স্পেস দেওয়ার জন্য তারা রাস্তায় এসেছে। যখন গ্রামের গরিব মানুষ, জেলেরা তার নিরাপত্তা এবং তার মাছের দামের কথা বলবে, আপনি যেন না বলেন যে সরকারকে বিরক্ত করার জন্য এসেছে। আপনাকে তাকে ডাকতে হবে, তার দাবির কথা শুনতে হবে, প্রয়োজনে আপনি তাকে বলবেন যে বাবা আমি নতুন দায়িত্ব নিয়েছি, আমাকে একটু সময় দাও, কিন্তু নাকচ করে দাও। এই অবস্থানের প্ল্যাটফর্মে তো ছিল বৈষম্য বিরোধী। আমি সেটাই বলছি আর কি, যে আপনার যে মেইন যে স্পিরিট, সেই স্পিরিট থেকে কোনোভাবে সরে যাওয়া যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ পরাজিত, পতিত এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রতি মানুষের কোন রকমের সিম্প্যাথি তৈরি করে। ধন্যবাদ শরীফ ভাই। মোশাররফ ভাই অনেক বিষয়ে বললেন। আপনার কাছে আমার স্পেসিফিক যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার, সেই কথাটাও বেশ জোরে সোরে উঠেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতি বা রাজনৈতিক সংস্কারের ক্ষেত্রে বিএনপির অবস্থানটা কি আসলে? না, আমরা তো আপনি লক্ষ্য করবেন ইতিমধ্যে আমি স্পেসিফিক আপনার চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা কিন্তু বিএনপি এই যে বাংলাদেশে যে আপনি যে বৈষম্য কথা বলছেন, হয়তো আমরা এখন এই শব্দটা খুব বেশি উচ্চারিত হচ্ছে, হ্যাঁ, একটা সময় কিন্তু আমরা বলেছি যে বিএনপি বলেছে যে আমরা যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমরা পাই, তাহলে কিন্তু ভিশন 2030 আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি গণমাধ্যমে করে আপনি দেখেন, আমরা স্পেসিফিক কিন্তু প্রত্যেকটি খাত কি কি বিএনপি করতে হবে। যেমন আপনি বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন কি, জনগণের তার যে মালিকানা, সে মালিকানা আপনি হারিয়ে ফেলেছে, অর্থাৎ ভোট। আপনার যদি আমরা বাংলাদেশে আপনার অনেকগুলি আপনার রাইট আমাদের আছে, কিন্তু আমরা সবগুলি কি প্রয়োগ করতে পারি আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে, বাস্তব অবস্থার প্রেক্ষাপটে? কিন্তু একটা রাইটের প্রতি বাংলাদেশের যে কোনো নাগরিককে আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু বলবে এটা আমি প্রয়োগ করতে চাই, সেটা ভোটিং পাওয়ার। এই আমলে কিন্তু এই ভোটিং পাওয়ারটা মানুষের হরণ করে নিয়েছে। এই যে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাতের ইলেকশন, ডামি ইলেকশন, এই বিএনপি কিন্তু স্পষ্ট ভাষা ভিশন 2030 যদি আপনার যে জনগণের মালিকানা আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তারা মানে রেইনবো ন্যাশনের কথা বলেছে, যে আমরা সকল রাষ্ট্রের যে উপাদানগুলিকে আমরা এক জায়গায় নিয়ে আসতে চাই। আমরা কৃষি ক্ষেত্রে আমাদের কি হবে আমরা সুস্পষ্ট বলেছি, আমরা শিল্পের ক্ষেত্রে কি হবে সেটা আমরা বলেছি, আমরা এই যে ছাত্রদের চাকরির ক্ষেত্রে কি হবে এটা আমরা বলেছি। আপনি যদি ভিশন 2030 যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে টোটাল আছে। তারপর আমাদের 31 দফা আপনি যদি দেখেন, সেখানেও কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলেছি এই খাতগুলি বাংলাদেশে এই সংকট আছে, এই সংকটে আমরা এই কাজগুলি আমরা করতে চাই। সুতরাং আমার মনে হয় বিতর্কের কোনো বিষয় নাই, বরং আপনি এইটা আমরা কিভাবে বাস্তবায়ন করব সেইটা নিয়ে আজকে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, কোন পদ্ধতিতে আমরা এটা অ্যাপ্লাই করব সেইটার বিষয়ে আমার মনে হয় হয়তো আমরা একটা মতামত, বিএনপি একটা তার ভাবনা উপস্থাপন করেছে, সেক্ষেত্রে হয়তো কমিউনিস্ট পার্টি হিসাবে শরীফুল ইসলামদের আলাদা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমরা তো একটা জাতি হিসাবে আমাদেরকে একটা কমন জায়গায় এসে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে একটা বিরাট আলোচনার দরকার। যেমন আপনি আমাদের এখন আপনি যদি সংসদ দেখেন, আমাদের সংসদের বিদগ্ধদের সবচেয়ে বড় একটি বিতর্ক যে আর্টিকেল 70।
এখন আর্টিকেল 70 আপনি থাকবে কি থাকবে না, অথবা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে, এটা নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ, যেমন আমরা অনেকে বিজ্ঞজন বলে যে হয়তো বাজেট পাসের সময় আর্টিকেল 7 কাজ করবে না, অথবা গভর্নমেন্ট যদি পড়ে যায় এই ক্ষেত্রে আর্টিকেল 7 কাজ করবে না। কিন্তু আমি গভর্নমেন্টের সমালোচনা করতে পারবো না, আমি আমার কোনো সুপারিশ আমি দিতে পারবো না, এই ক্ষেত্রে আর্টিকেল 7 কেন আমার এখানে প্রতিবন্ধক তৈরি করবে? এই সবগুলো বিষয় নিয়ে আপনার আলোচনা হতে পারে। তারপর আপনি মনে করেন যে আমাদের দেশে একটা বিরাট সংকট, এই আপনি দেখেন এই যে বিচারপতি নিয়োগ, আওয়ামী লীগ কিন্তু একটা সার্চ কমিটির নামে জনগণের সাথে একটা প্রতারণা করেছে। প্রকৃতপক্ষে যে কিভাবে এই নির্বাচন কমিশন নির্বাচিত হবে, কিভাবে পাবলিক সার্ভিস কমিশন নির্বাচিত হবে, কিভাবে আমাদের বিচারপতি স্বাধীনতার এই যে আজকে প্রায় 53 বছর আমরা কিভাবে বিচারপতি নিয়োগ হবে, বাংলাদেশে আইন নেই। এইসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে একটা রাষ্ট্র কিন্তু দাঁড়িয়ে যাবে। আমাদের বারবারই যারাই ক্ষমতায় আসে আপনি দেখবেন এই সাংবিধানিক দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তারা ফ্যাসিস্ট হয়ে ওঠে, তারা কিন্তু মানে অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিতে বাধ্য হয়। তো আমার মনে হয় যে এই সুযোগটা আমাদের এসেছে, এই জিনিসগুলি আমাদের এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা হয়তো দীর্ঘদিন তো আর সম্ভব না, আপনার মানে খুব শর্ট টাইমে এই জিনিসগুলি আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং যেটা বলেছে একটা সাংবিধানিক কমিশন হওয়া উচিত। সাংবিধানিক কমিশন হলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কি হবে এই ব্যাপারে যদি আমার মানে এই সবচেয়ে একটি মোক্ষম সময় এখন, এই সময় সবার মধ্যে একটা কিন্তু ঐক্যমত আছে। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আপনার বিচার বিভাগ বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, নির্বাচন কমিশন বলেন, আমাদের দুর্নীতি দমন কমিশন বলেন, আমাদের মানবাধিকার কমিশনগুলি বলেন, এইগুলিকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমার মনে হয় যে দেশটা একটা সঠিক ট্র্যাকে চলতে পারবে বলে আমার বিশ্বাস। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই ছাত্র জনতার যে অভ্যুত্থানের এই 24 যে অর্জন, সেটা তো সব রাজনৈতিক দল উপলব্ধি করতে পেরেছে। অবশ্যই অবশ্যই। তারপরও এখন বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে, বিভিন্ন জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, এই অভিযোগগুলো কেন উঠছে? না, আমি একটা কথা বলি, আপনি একটা কথা, দেশ তো একটা সিস্টেমের উপর চলে। যেমন আপনার এই প্রতিষ্ঠানটা, আপনি এখানে তো একজন উপস্থাপক আছে, লাগবে তো। এখন হয়তো কোনো কারণে এই যে না মানে থানাগুলি চলছে না, আপনি দেখেন যদি এই যে 5ই আগস্টের পর আপনি এইটাকে কোন দৃষ্টি দেখবেন? রাজনৈতিক দল, যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি লোকালে দেখেছি বা ঢাকাতে দেখেছি, রাজনৈতিক দলগুলো পালাক্রমে কিন্তু পাহারা দিয়েছে। এই যে আমাদের সংখ্যালঘু আমরা যেটা হিন্দু কমিউনিটি, তাদের ওখানে পাহারা দিয়েছে। এটাও তো আপনার একটা কন্ট্রিবিউশন, এটাও কথা আমাদের দেখতে হবে। একটা যে দেশে যখন একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় তখন কিন্তু সকল নিয়ম কানুন কিন্তু আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না। এই যে দখলবাজি, যে কথাটা একটা ঢালাওভাবে বলা হচ্ছে, এখন একটা লোক 16 বছর একটা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আপনি তাকে যদি সে অধিকারটা ফিরিয়ে দিলে আপনি সেটাকে দখল বলবেন? আমরা এই যে এখন দেখছি যে কিছু প্রশাসনিক কিছু পদোন্নতি হচ্ছে, একই সাথে সে হয়তো যারা বঞ্চিত ছিল, যারা হ্যাঁ একই সাথে যারা বিসিএস কমপ্লিট করেছে, একজন সিনিয়র স্টুডেন্ট সেক্রেটারি, তারই ব্যাচমেট সে এডিশনাল সেক্রেটারি, এটাকে কি আপনি দখল বলবেন? অথবা এটাকে কি আপনি দলীয়করণ বলবেন বা কাউকে বিশেষ সুবিধা বলবেন? আপনাকে তার রাইটকে আপনি দেখতে হবে। আপনি দেখতে হবেন যে সেই লোকটা অতিরিক্ত কোনো বেনিফিট পায় কিনা, সেই জিনিসটা হলো এখানে মুখ্য বিষয়। এখন ঢালাওভাবে যদি আপনি বলেন কোথায় হচ্ছে, এটা সুনির্দিষ্টভাবে যদি এই তত্ত্বপত্র পায়, এই দেখেন আপনি মনে করেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দেখেন ইতিমধ্যে আমাদের প্রায় শতাধিক লোককে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এটা হয়তো দেখা যাচ্ছে প্রকৃত ঘটনা কি সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা এই মেসেজটা দিতে চাই যে কোনো বিশৃঙ্খলা বিএনপি বরদাস্ত করে না। কিন্তু এটাও হতে পারে, যেমন আমি মনে করেন আমার বাড়ি কুয়াকাটাতে, আমি বিগত 15 বছরে সর্বোচ্চ 5 বার কুয়াকাটা যেতে পেরেছি, এর মধ্যে আমি 3 বার মামলা খেয়েছি। এখন আমি যদি আমার বাড়িতে যাই, আপনি কি বলবেন এটা দখল? ধন্যবাদ। আমি মোশাররফ ভাই আসবো। শরীফ ভাই, আপনার কাছে আমি এই বিষয়টা নিয়ে একটু যাচ্ছি, সেটা হচ্ছে যে মব জাস্টিসের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, এগুলো বরদাস্ত করা হবে না। তার আরও বিভিন্ন যে অভিযোগগুলো আসছে বিভিন্ন জায়গায়, পাশাপাশি আমরা দেখছি যে প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোনোভাবে মানে সংগঠিত হয়ে রাস্তায় নামছে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য। এই যে এখন যে অন্তর্বর্তী সরকার, এদের পক্ষে এত সব দাবি দেওয়া সবকিছুই করা সম্ভব কিনা? প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনাকে আমি বন্দুকের ভয় দেখিয়ে ঘরের মধ্যে আটকে রাখতে পারি, তবে সেটা অনন্তকাল না। আমাদের সমাজের মধ্যে ব্যাপক বৈষম্য আছে। আমাদের এখানের প্রায় 10 লাখ চা শ্রমিক, প্রতিদিন তার ইনকাম হচ্ছে 150 টাকা। আর আমাদের এখানে ওয়াসার যে এমডি ছিলেন, যিনি অনন্তকাল এখানে
দায়িত্ব পালন করবেন এই ধারণাটা যা ছিল, এবং আমরাও ধারণা করেছিলাম যে তিনি অনন্তকাল থাকবেন, 15 বছর প্রায়, তিনি বেতন পেতেন 8 লক্ষ টাকা। সুতরাং ওয়াসার এমডির ক্ষুধা আর ওই চা শ্রমিকের ক্ষুধা এক না। তবে আপনাকে চা শ্রমিকের ক্ষুধাটাকে আপনি অস্বীকার করা যাবে না। আপনি গ্রামের জেলে, গ্রামের গরিব মানুষ, শহরের বেসরকারি অফিসের একজন সাধারণ কর্মচারী, অল্প কয়টা টাকা বেতন পান, এই মানুষগুলোর ক্ষুধা তো আপনি জোর করে বন্ধ করে রাখতে পারবেন না। তার নানা রকমের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আপনাকে বলবে। এখন আমি বলতে পারি যে এতদিন কোথায় ছিলেন, এতদিন তো বলেননি। আমি যে পরিবেশটা এনশিওর করেছি প্রায় 1000 মানুষের আত্মদানের মধ্য দিয়ে, এবং আমি তো বলেছি যে আপনি আপনার কথাগুলো আপনি বলতে পারবেন, এই ধরনের একটা পরিবেশের জন্য তো এতগুলো মানুষ রক্ত দিয়েছে। তো সুতরাং সেই মানুষগুলো কথা বলবে, তবে আপনি তাকে ডেকে বলতে হবে যে তুমি যে সময়টায় এই দাবিটা তুলেছ এটি পারফেক্ট টাইম না। কোনটা বিয়ে বাড়ি আর কোনটা মরা মানুষের বাড়ি, এটি আপনাকে বুঝতে হবে। কিন্তু সে এই কথাগুলো বললেই আপনি নিশ্চয়ই তাকে ষড়যন্ত্রকারী, তাকে অনুপ্রবেশকারী, তাকে ওই ডিস্টার্ব করতে চায়, এই মনোভাবটা যদি না থাকে আপনার মধ্যে। আপনার মনে আছে সেই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, নিন্দা করেছিলাম। প্রধান উপদেষ্টার বাড়ির সামনে সরকারের কিছু কর্মচারী, তথ্য আপা হিসাবে যারা পরিচিত, এসে ঘেরাও করলেন। আমরা কিন্তু বলেছি যে কাজটা ঠিক হয়নি। ওই মুহূর্তে ওই জায়গায় বিনা নোটিশ এবং দায়িত্ব গ্রহণের 1-2 দিনের মাথায় এই কাজটা খুবই অন্যায় হয়েছে, গরিত অপরাধ হয়েছে। কিন্তু একই সাথে আপনি যদি তাকে পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেন, আপনি তাকে ডাকতে হবে। এবং আমরা যেটুকু জানি যে তাদেরকে ডেকে যখন বলা হয়েছে যে কাজটি আপনারা ঠিক করেননি, তারা কিন্তু জায়গা থেকে সরে গেছে। আপনাকে খেয়াল রাখতে হবে যে যারা আসছে তাদের ইন্টেনশনটা কি, তারা কি কারণে আসছে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ তারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, ইত্যাদি ইত্যাদি করবে, আপনাকে শক্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু কখনো কখনো আপনি যেটা বলছেন, ঘোষণা দিয়ে আপনি মাজারগুলোতে যে আক্রমণগুলো করা হচ্ছে, এটি তো আপনি করতে পারেন না। এই ঘটনাগুলো আপনার ওই যে অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে তো যায় না। অভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, আমি একটা ইনক্লুসিভ সোসাইটি আমি করব, সবাইকে নিয়ে আমি চলবো, সেখানে এই ক্ষমতা, এই অধিকার আপনাকে কে দিয়েছে যে আমি এখান থেকে মাজার ভেঙে দিব, আগুন জ্বালিয়ে দিব, এইটা করব সেইটা করব। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব শুধু উদ্বেগ প্রকাশ করা না, রাষ্ট্রের দায়িত্ব শুধুমাত্র নিন্দা জানানো না। আমি নিন্দা জানাবো, আপনি উদ্বেগ প্রকাশ করবেন। সরকারকে কঠোর হতে হবে। আমরা কোনো জায়গায় সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, এবং এই কারণে এই অপরাধগুলোর প্রবণতা বাড়ছে, এরা উৎসাহিত হচ্ছে। আমরা বলতে চাই যে সরকারের কঠোরতা দরকার। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোথাও নমনীয় হতে হবে, কোথাও কঠোর হতে হবে। দাবি দেওয়ার যে বিষয়টি বলেছেন, আমরা তাদেরকে ডাকবো, ডেকে বলবো যে এই সময়টা যেহেতু আমরা এই রকমের একটা অবস্থায়, ভঙ্গুর অবস্থার মধ্যে দায়িত্বটা গ্রহণ করেছি, সুতরাং এতদিন যে ক্ষুধার্ত ছিলাম, আরো 2টা দিন কষ্ট করি, কিন্তু আমি তাকে অপরাধীর জায়গায় দাঁড় করাবো না। আমি শেষ করবো এই জায়গাটায়, ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু আপনাকে থাকতে হবে। ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু আপনাকে থাকতে হবে। আমাদের শিক্ষার্থীদের আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রথম কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন, আমি বলবো প্রথম তাদের কাজটা হচ্ছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া, তাদের পড়াশোনায় ফিরে যাওয়া। আজকে 2-3টা মাস তারা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে, এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরেই যে একেবারে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে তা না। তাদের যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন, তাদের উপরে যে চিন্তার জায়গায় যে পরিবর্তনটা ঘটে গেছে, এই শিক্ষার্থীদের অনেককেই আপনার সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হবে। মানসিক যে ট্রমাটা আছে, সুতরাং তাকে যদি আপনি এখনো রাস্তায় রাখতে চান, নিয়মিত রাস্তায় মহড়া দেওয়াতে চান, তাহলে ওই যে শিক্ষার্থীর যে মূল যে কাজটা, তারা শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য রাস্তায় নেমেছিল এবং তারপরে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, এই শিক্ষার্থীদেরকে আপনি যদি ক্লাসে ফেরত না নিয়ে যেতে পারেন, তাহলে এর ভেতর থেকে নতুন নতুন সমস্যা তৈরি হবে। আপনি সবাইকে তো একটা পরিকাঠামোর মধ্যে আটকে রাখতে পারবেন না। এই জায়গায় অদৃশ্য শক্তি, ষড়যন্ত্রকারী তারাই সুযোগ নেবে, তারা কাজ করবে। ধন্যবাদ শরীফ ভাই। দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোকে খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে গেলে, এবং এই যে নেতা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে বিজয়ী হলে বিনয়ী হতে হয়। আপনাদের কথাবার্তায় এমন কোনো পরিস্থিতি যেন কখনো তৈরি না হয় যে মানুষের মনের মধ্যে কোনো ধরনের উদ্বেগটা তৈরি হয়। ধন্যবাদ
মোশাররফ ভাই, আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গতকাল যেটা বলেছেন যে ভোটাধিকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার যে ঘোষণা দিয়েছেন। আরেকটা বিষয় আমার আপনার কাছে জানার, সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং কয়েকটা মামলা থেকে তাকে ইয়েও করা হয়েছে। তো তার দেশে আসার সম্ভাবনা আসলে কবে? এটা একটা মানে আপনাদের যেহেতু না, আপনাদের কথা হয়, আপনি দেখেন শুধু আমাদের নেতার জনাব তারেক রহমান সাহেব এমন এই সরকার তো একটা মামলাবাজ সরকার, মিথ্যা বা বানোয়াট গাইবি মানে এই ধরনের মামলা তো বিএনপি শুধু তার আমার বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের শীর্ষ সকল নেতৃবৃন্দকে দিয়েছে। যার কারণে আপনি দেখবেন যে আমাদের বিরুদ্ধে এই প্রায় 15 বছরে প্রায় 1,36,000 মামলা, যার আসামি সংখ্যা প্রায় 60 লাখের উপরে। তো সুতরাং এইটা তো মিথ্যা বানোয়ার মামলা। আজকে সেই অনেক মামলাগুলি এই সরকার ক্ষমতা দিয়ে তার প্রশাসনকে দিয়ে সেই মামলাগুলো পরিচালনা করেছে। এখন যখন তার মসনদ তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেছে, সেখানে এখন প্রকৃত ন্যায় বিচারটা আমরা পাচ্ছি। অর্থাৎ এর অর্থ আপনি মামলা খালাস পাচ্ছে এটা না, আমরা মনে করি এটা একটা ন্যায় বিচারের যে আমরা প্রত্যাশা করেছিলাম, একটা বৈষম্য যে বিচার বিভাগের বিরুদ্ধে ছিল সেটা আমরা। আপনি এখন দেখেন এই যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে তারেক রহমানের বিরুদ্ধে আমরা যে বলে তারেক রহমান বলেছে আমি নির্দোষ, অথচ যে বিচারপতি তারকে বেকসুর খালাস দিয়েছিলেন তাকে উনি নিজে বলেছে যে আমাকে পিস্তল থেকে এই রায় লিখতে বাধ্য করেছিল, আমি যখন করি নাই আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে বৈষম্য, এই যে একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, এইটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? তো যার জন্য আমরা মনে করি তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা, যেমন আপনি মনে করেন 21 গ্রেনেড হামলা, যেটা আলোড়ন সৃষ্টিকারী মামলা বাংলাদেশে, একটি মামলায় অভিযুক্ত হতেই পারে যে কোনো লোক, কিন্তু আপনি দেখবেন যে এফআইআর করা হয়েছিল প্রথম, সেই এফআইআর তারেক রহমানের নাম ছিল না। 111 গভর্নমেন্ট যেটা আওয়ামী লীগ বলেছিল তাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন মঈনুদ্দিন, সেই 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন যেটা তদন্ত করেছিল অধিকর তদন্ত, সেখানে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। অথচ 2008 আওয়ামী লীগ ক্ষমতায় আসে আবার 11 বার আইও পরিবর্তন করে আওয়ামী লীগ ঘরানার একজন নেতা যিনি আব্দুল কাহার আখান্ত, উনি আওয়ামী লীগ থেকে 2008 নমিনেশন চেয়েছিলেন, পায় নাই। ওনাকে সেই মামলায় স্পেশাল ভাবে আইও নিয়োগ করে তারেক রহমানকে অভিযুক্ত করা হয়ে আজকে তাকে সাজা দিয়েছে। এখন আমরা তো ন্যায় বিচার চাই। আমরা মনে করি এই বিচার যদি সুস্থভাবে, এখন আপিলে চলছে, আপিলে যদি সুস্থভাবে এটা বিচারক যদি তার মতামত ব্যক্ত করতে পারে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা তারেক রহমান বেকসুর খালাস পাবেন। সুতরাং আমরা তারেক রহমান আইনের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল। আপনি দেখছেন যে আইনগতভাবে আমরা মোকাবেলা করছি, আমরা এই আইনগতভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরে আসবো। এক পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন, এই যে শরীফও বলেছে যে আমরা মনে করি এই বিশেষ করে এই কথা, আমরা দুইজনই কিন্তু একসময় ছাত্র ব্যাকগ্রাউন্ডের, ছাত্র রাজনীতির সাথে আমরা সঙ্গে এই কথাটিকে আমরা খুব জোরালো ভাবে বলতে চাই যে এই শিক্ষার্থীদেরকে কিন্তু ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া দরকার। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে এই ছাত্র রাজনীতি, গতকালকে প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন না যে আমি একটা জিনিসকে আমরা লক্ষ্য করি, কোন কোন মহল কিন্তু এই যে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি জানি আমার সাথে শরীফ একমত হবেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি বাংলাদেশে একটি কিন্তু একটা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেছে। আপনি 52 বলেন 69 বলেন 90, না আমি একটু শেষ করে দিই। অথচ এখন দেখেন কোন কোন মহল এই ছাত্র রাজনীতি বন্ধের জন্য একটা অশুভ পায় তারা চালাচ্ছে। এটা আমরা মনে করি একটা ষড়যন্ত্র। হ্যাঁ, যদি ছাত্র রাজনীতিতে কোথাও কোনো সংকট, হ্যাঁ আওয়ামী লীগ অবশ্যই তৈরি করেছে, আপনার ওই যে সিট বৈষম্য ছিল, ওই যে গেস্ট রুম কালচার ছিল, দখলদারিত্ব ছিল, এগুলি তো আমরা একসময় যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম এই সংকটের বিরুদ্ধে মোকাবেলা করেই বাংলাদেশে আমরা গণতান্ত্রিক আন্দোলন তৈরি করেছিলাম। যদি এই ধরনের কোনো সংকট তৈরি হয়, আপনি মেধার ভিত্তিতে সিট বন্টন, আপনার এখন তো বাংলাদেশে মেধার ভিত্তিতে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এই সংকটগুলিকে আপনি মোকাবেলা করে কিন্তু এই ছাত্র রাজনীতিকে কিন্তু আপনি আজকে যে কোনো কোনো মহল যে এটাকে বন্ধর যে দাবি তুলছে, আমি মনে করি এটা আরেকটি ষড়যন্ত্র, এই জায়গা থেকে আমাদের সরে আসতেই হবে। ধন্যবাদ। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমরা। শরীফ ভাই, আজকেও জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশিকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে। কিছুদিন আগেই স্বর্ণা দাস নামে একজনকে হত্যা করা হয়েছে। আর ফেলানির কথা তো আমরা জানি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছেন সেটার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেটার জবাব দিয়েছেন যুদ্ধে প্রস্তুত থাকার জন্য। সবকিছু মিলিয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা যে জিনিসটা ফিল করি সীমান্ত হত্যা বন্ধ সহ, কিন্তু ভারতের পক্ষে এখন পর্যন্ত
কোনো স্টেটমেন্ট আমরা কখনো কোনোদিন এভাবে পাইনি। আসলে কি দাঁড়াচ্ছে, মানে শুধু আমরাই বলে যাচ্ছি, মানে তারা শুনবে, বিষয়টা এরকম, নাকি এটা শুধু আমাদের বন্ধের জন্য বলে যাওয়া, কান না দেয়া, না কেন কান দেওয়া হচ্ছে না? প্রথম জায়গাটা হচ্ছে যে ভারতে যে শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে বিজেপি, তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড আছে, তাদের একটা রাজনীতি আছে, এবং এই রাজনীতির ভিত্তিটা হচ্ছে একটা উত্তেজনা তৈরি করে, সেটা বাংলাদেশকে উন্মাদনা তৈরি করে ক্ষমতায় থাকা। আপনি যদি ভারতে দেখেন, ভারতের গণমাধ্যম অথবা কোনো কোনো জায়গায় রাজনীতিবিদদের পক্ষ থেকেও এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার ঠিক মনে আছে, আজ থেকে 1 বছর আগে পশ্চিমবঙ্গের সিপিএম এর সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, তিনি এক সংবাদ সম্মেলনে কলকাতায় তিনি প্রশ্ন করেছিলেন যে সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটে, এবং কোন হত্যাকাণ্ডে ভারতের বিএসএফ এর পক্ষ থেকে বলা হয় যে চোরাচালানি করতে গিয়ে আমরা গুলি করেছি, হ্যাঁ, কিন্তু এই চোরাচালানি করতে গিয়ে কেবল বাংলাদেশের নাগরিক কেন মারা যায়? এবং তিনি প্রশ্ন তুলেছিলেন যে সীমান্ত পর্যন্ত চোরাচালানের পণ্য পৌঁছে দেয় যে ভারতীয়রা, তারা তো আর দিল্লি পর্যন্ত আসে না, তারা তো কলকাতা পর্যন্ত আসে না, কেউ না কেউ পৌঁছে দেয়, তাদের কেউকে ধরা হয় না কেন? এবং মোহাম্মদ সেলিম বলেছিলেন যে এই ঘটনার সাথে তাদের যে রাজনৈতিক, সেখানে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়িত তিনি অভিযোগ করেছিলেন, বিজেপির স্থানীয় নেতারা জড়িত অভিযোগ করেছিলেন, এবং বলেছিলেন যে ভারত থেকে গরু পাচারের সাথে বিএসএফ জড়িত। মানে তারা জড়িত কি আর্থিক সুবিধা নেওয়ার জন্য? আর্থিক সুবিধা নেওয়ার জন্য। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বিজেপির এই যে উন্মাদনা সৃষ্টি করে, আপনি খেয়াল করবেন যে যখনই নির্বাচন আসে তখন সে একটা পাকিস্তানে একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, একটা অভিযান চালায়, এবং এটি পরবর্তীকালে প্রকাশিত হয়েছে যে এটি একটা মেকিং গেম, অর্থাৎ একটা উন্মাদনা সৃষ্টি করা। তাদের আরেকটা প্রবণতা আছে, প্রতিবেশী, আপনি ভারতের প্রতিবেশী যতগুলো দেশ পাবেন প্রত্যেকের সাথে তার একটা এই ধরনের একটা বৈরিত্যপূর্ণ সম্পর্ক আছে। আমাদের এই জায়গাটায় গত 15 বছরে যে রাজনীতিটা চর্চা হয়েছে সেটা হলো আত্মমর্যাদা বিলিয়ে দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভারতের শাসক গোষ্ঠীর অনুকম্পা নিয়ে এখানে ক্ষমতায় টিকে থাকার একটি প্রবণতা। এবং বাংলাদেশের এই রাজনৈতিক কালচারের কারণে এই প্র্যাকটিসের বিষয়টি শাসক গোষ্ঠীর মুখ থেকেও কিন্তু বারবার বেরিয়েছে, একাধিক মন্ত্রীর, এবং খুব নির্লজ্জভাবে তাদের যে আশীর্বাদ পাওয়ার ক্ষেত্রে যা বলেছে আমরা জানি। শরীফ ভাই, ধন্যবাদ আপনাকে। আমি সেই কথা নিয়ে আমি মোশাররফের কাছে আসছি যে এই যে আশীর্বাদ পাওয়া কিংবা বাংলাদেশ সম্পর্কে ভারতের যে ধারণা, সেটার পরিবর্তন আসলে কিভাবে সম্ভব? না, এটা তো হলো একটা, আজকে আপনি মনে করেন গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা বাস করি, এবং পারস্পরিক আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু একটা পরিবর্তন হওয়া উচিত। সেটা কিভাবে? সেটা মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারত স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং আমাদের সাথে কিন্তু মৌলিকভাবে তাদের অনেকগুলো সাদৃশ্য আছে। কিন্তু যদি আপনি সেখানে নিজেকে একটি বিগ ব্রাদার একটা অ্যাটিটিউড আপনি পোষণ করেন, সেটা তো গণতন্ত্রের সাথে যায় না, বরং গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে দেখবেন আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারতকে আমরা একটা বন্ধু সুলভ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাদেরকে আমরা একটা নিপীড়নমূলক অথবা একটা বিগ ব্রাদার হিসেবে আমরা দেখতে চাই না। আমার মনে হয় ভারতেরও এটা অনুধাবন করার এখন সময় এসেছে। কারণ ভারতের আপনি দেখবেন রাহুল গান্ধীর যদি বক্তব্য আপনি দেখেন, অথবা যদি আপনার দিল্লির কেজরিওয়াল বক্তব্য দেখেন যে গত নির্বাচন নিয়ে, যে বাংলাদেশের যেভাবে শেখ হাসিনা একটি নির্বাচন করেছে, একই মডেল ভারতে কিন্তু প্রবর্তন করা হচ্ছে। কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা রিয়ালাইজ হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের আরো সতর্ক হওয়া উচিত, আরো সহনশীল তাদের আচরণ করা উচিত। আপনি সীমান্ত যে হত্যাকাণ্ড বলছেন, আমরা মনে করি এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র হিসাবে ভারতের কাছে আমরা কখনো প্রত্যাশা করি না, বরং আমরা যেভাবে তাদেরকে সম্মান করি তারা সেই সম্মানটা আমাদের করা উচিত। আর না হলে যার জন্য আমি সাধুবাদ জানাই আমাদের বর্তমানে এই অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু অত্যন্ত সাহসী বক্তব্য দিয়েছে আমাদের নিরাপত্তা কর্মী যারা আছে তাদের, অথবা রাষ্ট্র হিসাবে আমরা। সুতরাং ভারতকে আমরা অনুরোধ করব বা আমরা বলতে চাই যে বাংলাদেশকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের রাষ্ট্র, স্বাধীনতা যদি আমাদের তাদের অবদান আছে আমরা তো কখনো অস্বীকার করি না, কিন্তু এই অর্থ এই নয় যে আওয়ামী লীগ যেভাবে বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত জীবনে ভুলতে পারবে না, অথবা ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। আমরা এই সম্পর্ক চাই না, আমরা মর্যাদার ভিত্তিতে চাই, আমরা সম অধিকার ভিত্তিতে চাই, আমরা গণতান্ত্রিক জাতিসংঘের যেই
আমরা সদস্য হিসাবে যে মর্যাদাটা আমাদের প্রাপ্য সেই মর্যাদা আমরা ভারতের কাছ থেকে চাই। বিএনপি যদি ক্ষমতায় আসে, এখন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার যে স্টেটমেন্ট ভারতের বিষয়ে দিয়েছে, বিএনপি করণীয় কি থাকবে? আপনি দেখবেন বিএনপির আমলে বাংলাদেশে এই যে সীমান্তে যে অরক্ষিত আমলিক যে 15টি বছর করেছে, বিএনপির আমলে কখনো ছিল না। বরং বিএনপির আমলে চোরাচালান রোধ বলেন, আজকে আমাদের সবচেয়ে আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন, আমরা শব্দটা ব্যবহার করি চোরাচালান, কিন্তু অথচ দেখেন যে মাদক থেকে শুরু করে আমাদের একটি ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু তারা শেষ করে দিচ্ছে। তো সুতরাং আজকে সীমান্ত যদি আপনি প্রোটেকশন না দিতে পারেন, আগামী দিনে একটি সুস্থ সবল নাগরিক কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে বিএনপি অতীতে যেমন সতর্ক ছিল, আমি মনে করি আগামী দিনেও আমাদের কিন্তু স্টেট বক্তব্য যে আমরা বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠা করি। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।